বেনিফিশিয়ারি দলটা হলো আওয়ামী লীগ। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আজকের সংসদে বিরোধী দলের নেতা, সে নিজে বলছে যে সবচেয়ে বেনিফিশিয়ারি পার্টিটা হলো আওয়ামী লীগ। আমরা দলিল নিয়ে কথা বলি কালাম ভাই, আপনি আজকে এই করিডোর নিয়ে যে কথা বলছেন, এখানে তো একজন শিক্ষক আছেন, আমি প্রশ্ন করি করিডোরের অর্থ কি, ট্রানজিটের অর্থ কি, 4, 5, 6, 7, 8 ক্লজে কি আছে যে এমইও হয়েছে? সেখানে আপনি ওই ট্রেনের কাছেও যেতে পারবেন না, কোনো মাল ইনভেন্টরি করতে পারবেন না, চেক করতে পারবেন না। ট্রেনে কি যাচ্ছে তা খুলে দেখার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। যে কথাটা আপনি উত্থাপন করেছেন, সেখানের আগে যে দর্শকরা আমাদের কিছু প্রশ্ন করেছে, আজহারুল ইসলাম, রনি এবং তাদের কথাগুলি তো আমাদের বক্তব্যে ইতিমধ্যে এসে গিয়েছে অনেকটা, এবং পরবর্তীতে আমি যে বক্তব্য রাখবো সেখানে ওনারা অনেকটা এটা পেয়ে যাবেন। সেটা হলো কালাম ভাই যে কথাটা আজকে প্রশ্ন করছে আমার, যে উনি রাজনীতির লোক, উনি রাজনীতির ভাষায় কথা বলবে, রবি ভাই এইভাবে কথা বলছেন, উনি খুব একটা হার্ড হয়েছেন ইত্যাদি ইত্যাদি। কালাম ভাই, রাজনীতিটা আগে আমাকে জানতে হবে, রাজনীতিটা বুঝতে হবে, তারপরে রাজনৈতিক ভাষা কোনটা এটা আমি বুঝতে পারবো, তার আগে তো আর বুঝতে পারবো না। দেখেন 1979 সালে আপনার আওয়ামী লীগও আমাদের এই নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়ে দলটা নিবন্ধন করেছিল। আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত হয়েই রাজনীতি করতেছে এই পর্যন্ত। যদি আপনার বাকশালের মাধ্যমে আওয়ামী লীগ বিলুপ্ত করার পরে 78 সালে আপনি জিয়াউর রহমানের স্বৈর শাসক বলেন, জিয়াউর রহমানের সরকারের সময় নিবন্ধিত আওয়ামী লীগ এবং বিএনপিও ওই সময় নিবন্ধিত, তাহলে ভাই এটার মধ্যে দোষের কি আছে? নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়, যেমন এই যে আপনারা এবার কিংস পার্টি বানাইছেন, তৃণমূল, বিএনপি বানাইছেন, আরো অনেক দল বানাইছেন, নিবন্ধন দিছে না? এটা তো নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। অতএব এই নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসাবে আওয়ামী লীগও জিয়াউর রহমানের কাছ থেকে নিবন্ধন নিছে, বিএনপিও জিয়াউর রহমানের কাছ থেকে নিবন্ধন নিয়ে বিএনপি দল প্রতিষ্ঠা করছে। আজাদ ভাই, আপনি একটা কথা শুনেন, স্বৈরাচার বলেন তো, আজকে জিএম কাদের সংসদে দাঁড়ায় যে বক্তব্য দিছে, এরপর আওয়ামী লীগ করার ইচ্ছা আপনার থাকবে কিনা আমার জানা নেই। সেটা হলো, সে আজকে বলছে এরশাদ ক্ষমতা আসার পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি দলটা হলো আওয়ামী লীগ। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আজকের সংসদে বিরোধী দলের নেতা, সে নিজে বলছে যে সবচেয়ে বেনিফিশিয়ারি পার্টিটা হলো আওয়ামী লীগ। সবচেয়ে সুবিধা ভোগ করেছে এরশাদের আওয়ামী লীগে। জিয়াউর রহমান সাহেবের সময় আপনারা দুইটা নির্বাচন করছেন, একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হলো রাষ্ট্রপতি নির্বাচন। আপনাদের প্রার্থী ছিল গজ বলতো গণতান্ত্রিক ঐক্যজোট, এর প্রার্থী ছিল নৌকা মার্কায় জেনারেল এমএজি ওসমানী। সম্মিলিত বিরোধী দল এটা করেছিল। আর জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আবারও আওয়ামী লীগ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেও গণতান্ত্রিক ঐক্যজোট নাম দিয়ে নৌকা মার্কায় ডক্টর কামাল হোসেন সাহেব প্রতিনিধিত্ব করেছিল। এই নির্বাচনগুলি রাজনৈতিক নির্বাচনই হয়েছে। অতএব একটা দলকে দোষারোপ করতে হলে, যেমন আমরা আপনাদেরকে এখন দোষারোপ করি, 14 সালের পর থেকে 24 সাল পর্যন্ত কোন নির্বাচনে আমরা আপনাকে অধীনে করব না এবং করিনি, তাহলে আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন। আমি মনে করি যে আপনারা স্বৈরতান্ত্রিক কায়দায় নির্বাচন করেন, নির্বাচনের নামে আপনাদের ক্ষমতাকে রিনিউয়াল করেন, 5 বছর পর পর ক্ষমতাকে রিনিউয়াল করেন।
বিদ্যুৎ চলে গেছে তো বাড়ির সবাই হাউকা করতেছে। জি তো এখন আপনি যে রিনিউয়াল করেন, আপনারা রিনিউয়াল করে আপনারা ক্ষমতাকে পুনরুজ্জীবিত করেন, আবার চেয়ারে বসেন। আপনারা 86 সালে নির্বাচন করলেন। আমার যে প্রশ্ন করেছিল, এই জন্য আমি উত্তরটা দিচ্ছি। এর সাথে যদি স্বৈরাচার বলে থাকেন, তাহলে তার বৈধতা আপনারা দিয়েছেন তো। 2006 সালে যে অগণতান্ত্রিক একটা সরকার হয়েছিল, এক তত্ত্বাবধায়ক সরকার, যেদিন বঙ্গভবনের শপথ নিচ্ছিল সেখানে আপনার নেত্রী উপস্থিত ছিল। এটা কি গণতন্ত্র বলে? এটা কি গণতান্ত্রিক দল বলে? এবং বলছে যে আমাদের আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার। আমরা রাজনৈতিক ভাষায় কথা বলি না, অরাজনৈতিক ভাষায় কথা বলি, আমরা দলিল নিয়ে কথা বলি। কালাম ভাই, আপনি আজকে এই করিডোর নিয়ে যে কথা বলছেন, এখানে তো একজন শিক্ষক আছেন। আমি প্রশ্ন করি, করিডোরের অর্থ কি? ট্রানজিটের অর্থ কি? ট্রান্সপোর্টের অর্থ কি? আগে এটা পড়বেন, ডিকশনারিতে দেখেন, বাংলা ইংরেজি আছে, পড়লেই বুঝতে পারবেন। 1994 সালে তখনকার সরকার একটা চুক্তি করেছিল নেপাল এবং ভুটানের সাথে, করিডোর ট্রানজিট চুক্তি করেছিল। তারা আমাদের মঙ্গলা পোর্ট ব্যবহার করবে, যেহেতু নেপালেরও কোনো সমুদ্র পোর্ট নাই, ভুটানেরও নাই, আমাদের আছে, সেহেতু আমাদের মঙ্গলা পোর্টটা তারা ব্যবহার করবে। এখান থেকে তারা মালামাল বিদেশ থেকে এনে আমাদের যে ভিতর দিয়ে তারা এই মালামালগুলি নিয়ে যাবে। 30 বছর পর্যন্ত আমরা এখন পর্যন্ত অপেক্ষা করেছি। ভারতের 22 কিলোমিটার জায়গা আমাদের রোড বা রেলের জন্য করিডোর ভারত আমাদেরকে দেয় নাই। তাহলে আমার দেশের 886 কিলোমিটার রেল সংযোগ ভারতকে কেন দিব? যদি আপনি মনে করেন যে আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র, তাহলে আমার বন্ধু আমার সাথে কি ব্যবহারটা করেছিল সেই উদাহরণটা যদি আমি এখানে টেনে নিয়ে আসি, এজ এ বাংলাদেশি হিসাবে, এদেশের নাগরিক হিসাবে, আপনাকে তো এটা সমর্থন করার কথা না, বিরোধিতা করার কথা। আপনি বলেন রেলের ড্রাইভার, আর কালাম ভাই আপনার আমি বলি চুক্তি পড়েন। ওই যে নাজমুল সাহেব আছে, ওনার কাছে চুক্তি আছে, ওটা পড়ে শুনাইতে কোন 4, 5, 6, 7, 8 ক্লজে কি আছে যে এমইও হয়েছে। সেখানে আপনি ওই ট্রেনের কাছেও যেতে পারবেন না, কোনো মাল ইনভেন্টরি করতে পারবেন না, চেক করতে পারবেন না। ট্রেনে কি যাচ্ছে তা খুলে দেখার ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। তারা যে রাস্তা ব্যবহার করবে তার পুরা নিরাপত্তা বাংলাদেশ সরকারকে করতে হবে। এবং তারা এই চুক্তিতে বলেছে ট্যাক্স দিবে না, গেইন ট্যাক্স দিবে না, ভ্যাট দিবে না, ট্যাক্স দিবে না, কোনো কিছু দিবে না। তারা এক্সিকিউটিভ চার্জ দিবে, এক্সিকিউটিভ চার্জ লেখা আছে। নাজমুল ভাই পড়ে একটু শুনেন কালাম ভাই। এটা কি একটা চুক্তি হলো? কি বলেন আপনি? চুক্তির ব্যাখ্যা দেন। আজকে আপনি যে কথাটা বলছেন ভারতের সাথে, যে আমাদের যে সম্পর্ক, ভাই নাজমুল ভাই অনেক সময় বলে ধাত্রী মাতা। ধাত্রী মাতার একটা বাংলার সমীকরণ আছে, সরলীকরণ। আমার ভাই তো শিক্ষাবিদ মানুষ, তাই ওনারা স্মরণ করায় দিই। ধাত্রী মাতা হলো সে যে নাকি মা আমেনা হয়। ধাত্রী মাতা সে না, সাহায্যের নামে এদেশে আসলেন, যুদ্ধ করলেন। ওই যে আপনি বলছেন সোলজার মরছে, আপনি তো তখন প্রাপ্তবয়স্ক নাজমুল ভাই। বাংলাদেশের 7টা ক্যান্টনমেন্ট থেকে, যদি না হয় তাহলে সরি, নাবালক, যাই হোক বাংলাদেশের নাগরিক ছিলেন। 7টা ক্যান্টনমেন্ট থেকে
পাকিস্তানিদের ফেলে দেওয়া ট্যাঙ্ক, অস্ত্র, গোলা বারুদ সবকিছু লরিতে করে ভারত নিয়ে গিয়েছিল। সেটা মেজর জলিল প্রতিবাদ করাতে জলিলকেও গ্রেপ্তার করে তারা ইন্ডিয়া নিয়ে গেছিল। তো যুদ্ধক্ষেত্রের নিয়ম কি? নিয়ম হলো আপনি যুদ্ধে যদি বিজয়ী হন, গনিমাত, যেটা আমার ইসলামে আছে, মালামাল যা সম্পদ আছে আমার দেশে ওই বিজিত পার্টির, সেটা ভাগ করে নিয়ে যাবেন। এটা তো যুদ্ধের নিয়ম। আবার তারে আবার দাত্রীমাতা হবে কেন? তারে আবার সারা জীবন দিতে হবে কেন? দাত্রীমাতা হলো বাংলাদেশ। ওই যে ভাই যে একটা ব্যাখ্যা দিচ্ছে, থুরিথারি ব্যাখ্যা, কালাম ভাই, ওই যে প্রধানমন্ত্রী বলছে যে যা দেওয়ার এটা সারা জীবন মনে রাখবে, তো যে দিতে পারে সেই তো মাতা হয়, সে তো দাত্রীর মাতা হলো। ভারতের দাত্রীর মাতা হলো আওয়ামী লীগ। এই ব্যাখ্যাটা একটু ভালো করে মনে রাখেন ভাই, আর অন্য কোথাও টকশো করলে এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েন। আরেকটা বিষয় আজকে আমাদের সামনে খুব প্রতীয়মান হচ্ছে, সেটা হচ্ছে আপনি বললেন নাজমুল ভাই, ভারত থেকে এসে প্রধানমন্ত্রী যেদিন সাংবাদিক সম্মেলন, উনি তো এক রাষ্ট্র সফর করলে সাংবাদিক সম্মেলন করে, উনি যখন সাংবাদিক সম্মেলন করলেন, ঠিক ওই মুহূর্তে লালমনিরহাটে গুলি করে বিএসএফ আমাদের একজন বাংলাদেশিকে হত্যা করছে, ওই মুহূর্তেই। অবশ্যই উনি যা জানে আমরা তা জানি না, স্যাটেলাইটে বা টেলিফোন ওনার কাছে নিউজটা আসছে, উনি ওখানে বসেই বলতো যে আমার লোককে কেন হত্যা করা হলো, এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিতে পারতেন যে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে জিজ্ঞাসা করো কেন আমার লোক ওইখানে মারা গেছে। কই, এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সীমান্তে, ভারতীয় পররাষ্ট্র সচিবকে ডেকে এনে বাংলাদেশ কোনো পত্র তাদের হাতে ধরাই দিয়েছে, তাদেরকে বলেছে যে কেন হচ্ছে? এবং ভারতে যে আপনি চুক্তি করলেন সীমান্ত হত্যা বন্ধ করার জন্য একটা এমইও কেন